সরকার যেভাবে চিত্রিত করছে যে আমরা এই এই বিষয়গুলো দিব, গভর্নমেন্ট নিজেও জানে যে সামষ্টিক যে অর্থনৈতিক ভারসাম্য অথবা সামষ্টিক অর্থনীতির যে আপনার যে অর্জনটা যেভাবে হবে, এটা কিন্তু গভর্নমেন্ট সেই আপনার ভিত্তিটা তৈরি করছে না। গভর্নমেন্ট অনেকগুলো মাইক্রো আসপেক্টে জনগণকে আশ্বস্ত করছে, কিন্তু ম্যাক্রো আসপেক্টে একটা করতে গেলে যে আরেকটা ট্রেড অফ আছে, এই ট্রেড অফটা কিন্তু জনগণের সামনে প্রকাশ করছে না। এটাকে আমরা বলছি প্রতারণা। গভর্নমেন্ট জানে। এবারে যে বাজেটটা হলো, বাজেটটা ডেফিনেটলি আপনারা যেটা বলছেন যে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, এবং বাজেটের ধর্মই হলো যে বাজেট প্রতি বছরই ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের দিকে যাবে, আনলেস কোনো ইকোনমি যদি আপনার ডেক্লাইন না করে। আমাদের মতো অর্থনীতিতে এটাও স্বাভাবিক। ইভেন ঘাটতি বাজেটের ক্ষেত্রেও এটাও সত্য যে ঘাটতি বাজেটও বাড়বেই। হ্যাঁ, বাজেট ঘাটতি আসলে কখনোই ওইভাবে কমবে না যখন আমরা আসলে যদি কোনো মিরাকল ইকোনমিতে না ঘটে আমরা যেভাবে চলছি। এই ক্ষেত্রে আসলে এই বাজেটকে প্রথমত সরকার বেশি সময়ও পায় নাই, নির্বাচনে মাত্র 4 মাস হলো। আমরা প্রাথমিকভাবে এরকম একটা বাজেটকে আমরা সাধুবাদ জানাই, এবং বাজেটে সরকার যেভাবে আপনার ম্যানিফেস্টোতে যেই প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো অর্জনের অনেকটাই আপনার নির্দেশনা এই বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছে। তো প্রতারণামূলক বাজেট আসলে কোন অর্থে বলা হচ্ছে সেটা যাওয়ার আগে আরেকটা বিষয় বলে নেই। তো এই যে পরিস্থিতিতে বিএনপি এই ইকোনমিকে ডিল করছে, আমার মনে হয় না যে এখানে বিএনপিকে কোনোভাবে দোষারোপ করা যাবে। তো বিএনপি সরকার একটা ঐতিহাসিক লেগাসি নিয়েই আসলে এই বিষয়গুলোকে ডিল করতে হচ্ছে। বিশেষ করে আমাদের যেখানে আপনার বাজেটের একটা বড় অংশ সুদের আপনার বৈদেশিক ঋণের সুদ হিসেবে দিতে হচ্ছে। আমাদের ব্যাংকগুলো আসলে অনেকগুলো ব্যাংকেই সামহাও ফাংশন করছে না, এবং অনেকগুলো অনেক বিষয় আছে অর্থনীতিতে, বাস্তবতাটা একটু ভিন্ন আসলে। এখন উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল ব্যাংক, আর্থিক খাতে শৃঙ্খলার অভাব, চ্যালেঞ্জ অনেক আসলে। রাজস্ব আদায়েও অনেক ঘাটতি আমরা দেখছি চলতি অর্থ বছরে। সেটির একটি সমালোচনা আসছে বিভিন্ন মহল থেকে যে লক্ষ্যগুলো আসলে ধরা হচ্ছে একটু মানে বাস্তবায়ন করাটা অনেক কঠিন আর কি আমাদের এখনকার বাস্তবতায়। মানে সেই দিক নির্দেশনা কি আসলে আপনারা পাননি, মানে যে এটা বাস্তবায়ন কিভাবে হবে বা কি অবস্থা? থ্যাংক ইউ আপনি সাপ্লিমেন্ট করার জন্য। মূল জায়গাটা হলো যে আমরা কিন্তু এই বাস্তবতাটাকে আমরা রিকগনাইজ করছি। এই বিদ্যমান বাস্তবতাকে আমলে নিয়েই কিন্তু এই বাজেটের যদি কোনো উইক পয়েন্ট থেকে সমালোচনা করতে হবে। মূল জায়গাটা আমরা যেটাকে প্রতারণামূলক একটু হার শোনাচ্ছে, যেটা বলছি যে সেটা হলো যে আসলে এই যে একটা এত বড় বাজেট দেওয়া হলো, এই বাজেটের মূল জায়গাটা ছিল যে এটা আমরা একটা ট্রান্সফরমেটিভ বাজেটের দরকার ছিল। বিশেষ করে গত 15 বছর অর্থনীতি একটা ধারায় চলেছে, সরকার একটা ধারায় চলেছে, বাজেট একভাবে হয়েছে, এবং প্রতিবারই বাজেট হয়েছে অর্থনীতিকে আরও বেশি নির্ভরশীল করে তোলা হয়েছে, অর্থনীতিকে আরও বেশি বিপজ্জনক করে তোলা হয়েছে। একমাত্র 24-এর গণঅভ্যুত্থানেই, অথবা আপনার গণঅভ্যুত্থান ছাড়া আসলে ওই যাত্রার কোনো আপনার স্টপেজ ছিল না। হ্যাঁ, আপনি যদি স্বাভাবিকভাবেও কিন্তু আপনার যেই স্টাইলে আপনার লাস্ট রিজিম বাজেটগুলো দিয়েছেন, এটার কোনো আপনার নিদান ছিল না। তো সেক্ষেত্রে এটাকে আমাদের মেনে নিতেই হবে। কিন্তু বর্তমান যেই জায়গায় এই সরকার অ্যাড্রেস করছে না, সেটা হলো যে পুরো বাজেটটা নির্ভর করছে সামগ্রিকভাবে আপনি রাষ্ট্রকে সংস্কারের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন কিনা, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাজেট বাস্তবায়ন করবেন সেই প্রতিষ্ঠানগুলোকে আপনি সংস্কার করে আপনার এই বাজেট অর্জনে সহায়ক করছেন কিনা। আমরা দেখছি যে সরকার, বিশেষ করে এই সরকার আপনার গণঅভ্যুত্থানের পর যেই গণভোট হলো, গণভোটের মাধ্যমে সামগ্রিক যে প্রাতিষ্ঠানিক সংস্কারের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, এবং জনগণ তাদেরকে যে রায় দিয়েছিল সামহাউ সেই রায়ের সাথে আপনার প্রতারণা করছে, অথবা বলবেন যে না, জনগণের রায়কে তারা মেনে নেয় নাই। না নেওয়ার কারণে যেটা হয়েছে, আপনি যেই প্রতিষ্ঠানগুলো দিয়ে আপনার যেই ম্যানিফেস্টো বলেন কিংবা এই যে বাজেট বলেন কিংবা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক লক্ষ্য অর্জন করবেন, সেই প্রতিষ্ঠানগুলোকে দেখছে যে আপনি তো নড়বড়ে অবস্থায় আছেন। কেন নড়বড়ে অবস্থায় আছেন? জনগণ আপনাকে ভোট দিয়েছে সত্য, কিন্তু জনগণ দুইটার জন্য ভোট দিয়েছে, আপনি একটা মেনেছেন আরটাকে মানেন নাই। যেটাতে মানেন নাই সেই না মানার জায়গাটা ছিল মূলত আপনার যে রাষ্ট্র যে জায়গায় আটকে ছিল, যেমন সংস্কারের জায়গাটা, সেই জায়গাটা এটা শুধু এই সরকারের জন্য, এটা দীর্ঘদিন ধরেই, যেই কারণে আপনার বিএনপিকে 31 দফা দিতে হয়েছিল। না মানার কারণে এই যে এনবিআর সংস্কার, এনবিআর যখন সংস্কার করতে গিয়েছেন যে আমি শুধু এইটা সংস্কার করব, যদিও এই সরকার আপনার সামহাউ এটা ল্যাপস করে এখন আবার মনে হচ্ছে সেদিকে যেতে হবে, এটা ছাড়া আসলে কোনো আমাদের উপায় নেই।
তখন কিন্তু প্রতিষ্ঠানগুলো এই সরকারকে সহযোগিতা করার যে একটা দায় ছিল, অথবা তার যে একটা আপনার সামহাও গভর্নমেন্টের মরাল কারেজের কাছে যে প্রতিষ্ঠানগুলো নিজেরাই সাবমিসিভ হয়ে যাবে, যে না এই সরকারের সাথে তো আপনার নয় ছয় করা যাবে না, সরকার যেভাবে চাচ্ছে আমাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করতে হবে, এটা কিন্তু সেই সাপোর্টটা করছে না। এইটাই হলো এই সরকার যেভাবে চিত্রিত করছে যে আমরা এই এই বিষয়গুলো দিব। গভর্নমেন্ট নিজেও জানে যে সামষ্টিক যে অর্থনৈতিক ভারসাম্য অথবা সামষ্টিক অর্থনীতির যে আপনার যে অর্জনটা যেভাবে হবে, এটা কিন্তু গভর্নমেন্ট সেই আপনার ভিত্তিটা তৈরি করছে না। গভর্নমেন্ট অনেকগুলো মাইক্রো আসপেক্টে জনগণকে আশ্বস্ত করছে, কিন্তু ম্যাক্রো আসপেক্টে একটা করতে গেলে যে আরেকটা ট্রেড অফ আছে, এই ট্রেড অফটা কিন্তু জনগণের সামনে প্রকাশ করছে না। এটাকে আমরা বলছি প্রতারণা। গভর্নমেন্ট জানে যে আমাকে সামহাও এই ধাক্কাটা খেতে হবে, কিন্তু গভর্নমেন্ট জনগণকে সন্তুষ্ট করার জন্য এবং তার ইস্তিহারের যে প্রতিশ্রুতিগুলো সেগুলোকে জনগণের কাছে ভিজুয়ালাইজ করার জন্য এটা বুঝাচ্ছে আমি কিন্তু আমার কথা রাখতেছি। কিন্তু গভর্নমেন্ট এটা জানে যে এই কথা রাখার অ্যাকচুয়ালি যখন সময় আসবে তখন দেখা যাবে যে আমার কাছে ফান্ড নাই, আমার যে আপনার যদি একটা করতে পারে একটা করতে পারবো না। ওই সিচুয়েশনটাকে আমরা বলছি এটা আসলে একটা কন্ট্রাডিক্টরি পজিশন, এবং এটাই জনগণের সাথে প্রতারণা।